নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণ মন। মানুষ যেদিকে তাকিয়েছিল, অর্থাৎ আজ নবান্নে বৈঠক হয় কিনা, কোনো রফা সূত্র বেরোয় কিনা, তার দিকে মানুষ তাকিয়েছিল, কিন্তু বৈঠক হলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য, অপরদিকে আন্দোলনকারীরা যারা নবান্নে পৌঁছেও বৈঠক সম্ভবপর হলো না, তারা কে কি বলছেন জানাবো। সঙ্গে অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জনগণ মনতে আমাদের সঙ্গে কংগ্রেস নেতা সৌম্য রায়, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এবং রয়েছেন চিকিৎসক ডক্টর পূর্ণব্রত গুণ। আপনাদের সবাইকে স্বাগত। আলোচনায় আসার আগে শুরুতেই এখনো নবান্নের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা তারা কি বলছেন, সবার আগে শোনাবো সরাসরি। কিন্তু আলোচনার মাধ্যমেই এই পথটা খুলবে, এই বক্তব্য রেখে আমরা এখনো আশা রাখছি যে আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধান হবে। আমরা ঠিক করেছিলাম, যেটা আমরা ওখানে প্রেস কনফারেন্সে বললাম, যে আমরা আরও অপেক্ষা করব। তখন কিন্তু আমরা জানতে পারলাম যে নবান্নের দরজাটি বন্ধ করা হয়ে গেছে, সভাগৃহের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে এটা জানানো হয়নি। তো এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো। কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য সবসময়ই রাজি আছি, এই অবশ্যই আমরা চালিয়ে যাব। কারণ আমরা যে কারণের জন্য এসেছিলাম সেই কারণ তো সম্পূর্ণ হয়নি। দেখুন, উনি বা ওনার আধিকারিকরা বা সংবাদ মাধ্যমে যদি এরকম একটা বক্তব্য উঠে আসে যে এটা কারোর ইগোর লড়াই বা ডাক্তাররা ইগো নিয়ে আছে, আমি যেরকম বলবো না যে উনি ইগো নিয়ে আছেন। আমি জানি যে আমরা কেউ ইগো থেকে লড়াই করছি না, এগুলো বড় ছোট্ট কথা, এগুলো বিচারের লড়াই। এই পুরো জিনিসটা অভয়ার বিচারের লড়াই, এবং আমাদের যে 5টি পয়েন্ট, সেই 5টি পয়েন্ট এই বিচারের সাথে একদম সম্পৃক্তভাবে পুরো জিনিসটা জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই, যে আমাকে আমার একটা শর্ত ছিল, এই শর্ত, ইগো, এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে, এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে। আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের যেসব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন, তারা যদি দেখেন, তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই, এর মধ্যে কোনো জেদ নেই, এর মধ্যে কোনো সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই, এর মধ্যে কোনো অহংকার নেই, কোনো ঔদ্ধত্য নেই। আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি, প্রত্যেকে এক একজন ডাক্তার। মুখ্যমন্ত্রী, অত্যন্ত সম্মানের সাথেই বলছি, মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, বিঘ্নিত হচ্ছে, আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমি পার্সোনালি আমি জানি, এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি, যাদের কাছে এখনও যতজন এর আগের রুগীদের সাথে, সরকারি পরিষেবার রুগী তারা, আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রুগী বা কোনো কিছু, সেই সরকারি পরিষেবার রুগীরাই আমাদেরকে ফোন করছেন, তা আমরা তাদেরকে বলছি, তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন, এই কথা একদম দৃঢ়ভাবে তারা জানিয়েছেন। ফলে এই যে নবান্নের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীরা যারা গিয়েছিলেন, তারা ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সে কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেছেন, পর তার বক্তব্য সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি। তিনি অনেকগুলো বিষয়ের মধ্যে শেষের দিকে যে কথা বললেন, আমাকে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ওরা বিচার চাইতে নয়, ওরা চেয়ার চাইতে এসেছে। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি রয়েছি, পরিষেবা দেয়া হোক। পদত্যাগ প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ইতিমধ্যে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসবো প্রত্যেকের কাছে আলোচনায়, কিন্তু প্রথমেই এই মুহূর্তে নীলাঞ্জনা সরকার আমাদের প্রতিনিধি রয়েছে স্বাস্থ্য ভবনের ঠিক সামনে। নীলাঞ্জনা, আমরা জানি মুখ্যমন্ত্রী যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তার একেবারে বহু আগে থাকতে যখন এখান থেকে আন্দোলনকারীরা যাচ্ছে, তুমি সেখানে রয়েছো। এই পুরো বিষয়ে সামনে আসার পর, অর্থাৎ বৈঠক হচ্ছে না, তুমি ইতিমধ্যেই কথা বলেছো আন্দোলনকারীদের সঙ্গে, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, কি প্রতিক্রিয়া উঠে আসছে তাদের? একদমই শিলাদিত্য, আমার সঙ্গেই তারা রয়েছেন।
যারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছেন, ধর্ণা অবস্থানে রয়েছেন, তাদের সঙ্গে একবার একটু কথা বলি। আপনারা জানেন যে আজকে বৈঠকে যখন আপনাদের প্রতিনিধিরা গেলেন, তারপর পরবর্তী ঘটনাক্রম, মুখ্যমন্ত্রী বলছেন প্রশাসনিক কিছু প্রসিডিওর থাকে, তাই লাইভ স্ট্রিমিং করা সম্ভব হলো না। আর একটা বিষয় তিনি বলছেন যে পরিষেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়, প্রয়োজনে তিনি রেজিগনেশন দিতে রাজি। তাহলে এই মুহূর্তে অবস্থা কোন জায়গায়? কারণ আজকের এই মিটিং এর দিনে আমরা সকলে তাকিয়েছিলাম। দেখুন, আমরা তো মুখ্যমন্ত্রী রেজিগনেশনের দাবিতে আন্দোলন করিনি। আমাদের দাবি ছিল, দাবি অত্যন্ত সুস্পষ্ট ছিল, ন্যায় বিচারের দাবি ছিল, কলেজে কলেজে সিকিউরিটি বাড়ানোর দাবি ছিল, কলেজে কলেজে যে গুন্ডা রাজ হচ্ছে সেই গুন্ডা রাজ বন্ধ করার দাবি ছিল। যে দাবিতে আমাদের কথা বলতে 30 জনের প্রতিনিধি দল গেছিল, এবং সেই 30 জন প্রতিনিধি দল যে মিটিং করতে চায় সেই মিটিংয়ের জন্যও সুস্পষ্ট কিছু দাবি রেখেছিল, যে 30 জনের প্রতিনিধি দলকেই গ্রহণ করতে হবে, 15 জন নয়, এবং লাইভ স্ট্রিমিং করতে হবে। কারণ আমরা জানি যে এত বড় আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন সমস্ত ডাক্তারি মহল, সমস্ত সমাজের অন্যান্য স্তরের মানুষ, সেই নিচুতলা থেকে উঁচুতলা সমস্ত স্তরের মানুষ এই আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। তারা প্রত্যেকেই জানতে চান যে কি হচ্ছে, কি স্ট্রিমিং, কি বক্তব্য হচ্ছে। বদ্ধ দরে নয়, আমরা চেয়েছিলাম সবার সামনেই আলোচনা হোক। মুখ্যমন্ত্রী সেই দাবি, আমাদের আন্দোলনের দাবি মেনে নিলেন না। দেখা যাক পরবর্তীকালে আমাদের যে প্রতিনিধি দল এখনও নবান্নে আছেন, আমাদের যতদূর আমাদের কাছে খবর, তারা বাকি ডিসিশন নেবেন, এবং আমরা এখানে আসার পর আলোচনা করে বাকি ডিসিশন নেব। সেক্ষেত্রে তাহলে আপনারা আপনাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে এই যে প্রচুর মানুষ আপনাদের পাশে আসছেন, এবং আজকে সিনিয়ররা আপনাদের পুরোপুরি সমর্থনের কথা জানিয়েছেন। হ্যাঁ, মূলত 4টে সিনিয়র ডাক্তারদের সংগঠন আজকে আমাদেরকে সমর্থন জানানোর কথা বলেছে, এবং আমরা এতে অত্যন্ত খুশি। এবং তারা বলেছেন যে জুনিয়র ডাক্তারদের ওপর যে কোনো আঘাত আসলে তারা প্রত্যেকেই বড় পদক্ষেপ নিতে পারেন, এবং সেটা সরকারের পক্ষে একরকম তারা হুঁশিয়ারিও দিয়েছেন। আমরা এই সিনিয়র ডাক্তারদের এই শুধুমাত্র এই আন্দোলনের তাদের এই এখানে আসা নয়, তাছাড়া আমি আরও একটা জিনিস জানাতে চাই যে প্রত্যেকটা মেডিকেল কলেজে সিনিয়র ডাক্তাররা যেভাবে আমাদেরকে হেল্প করছেন, স্যার, প্রফেসর, আরএমও প্রত্যেকেই জুনিয়র ডাক্তারদের অনুপস্থিতিতে তারা যেভাবে ডিউটি করছেন, সেটা পুরোটাই আমাদের হেলথ সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার জন্য। এটাই তো মুখ্যমন্ত্রী এটা বলছেন যে পরিষেবা বিঘ্নিত হচ্ছে, পরিষেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়, এই বিষয়টা বারবার করে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে। দেখুন, এখনও অবধি পরিষেবা আমি দর্শক বন্ধু যারা দেখছেন তাদেরকে জানাই যে প্রত্যেকটা মেডিকেল কলেজের আউটডোর এমার্জেন্সি সমস্ত কিছু খোলা আছে, এবং পরিষেবা কোথাও এখনও অবধি বিঘ্নিত হয়নি। প্রত্যেকটা হসপিটালে আপনারা নিজেরা আসুন, এসে দেখে নিজেদের প্রয়োজনে আসুন, দেখতে পাবেন প্রত্যেকটা জায়গাতে আমাদের সিনিয়র ডক্টর যারা আছেন তারা ওভার ডিউটি করছেন। আজ অবধি এই একই চিত্র দেখা গেছে, এবং আমরা জানি না আন্দোলন ভবিষ্যতে কোন পথে যাবে, ভবিষ্যতের কি হবে। তবে এখনও অবধি সমস্ত হসপিটাল খোলা আছে, এবং পরিষেবা প্রত্যেকটা জায়গায় বন্ধ আছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য যে দাবি করা হচ্ছে, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা এবং আন্দোলনকারীরা তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে এই মুহূর্তে রয়েছেন, এবং তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব, আবারও তারা কি বলছেন তুলে ধরার চেষ্টা করব অবশ্যই করে দর্শকদের সামনে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, আর কি বলেছেন অবশ্যই করে। কিন্তু তার আগে ডক্টর গুণ, আপনার কাছে আসবো। ইতিমধ্যেই আপনারা আন্দোলনকারীদের সমর্থন করেছেন, আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছেন, 1 মাসের ওপর হয়ে গিয়েছে। নবান্নের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছিল, ছাত্রদের তরফ থেকে, আন্দোলনকারীদের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু শর্ত ছিল। মুখ্যমন্ত্রী আলোচনার জন্য 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করলেন, নবান্নে তারা গেলেন, কিন্তু আলোচনা হলো না। বাংলার মানুষ তো তাকিয়েছিল ডক্টর গুণ, এরপর কি? বাংলার মানুষ বিচারের জন্য তাকিয়ে আছে, আলোচনাটা বিচারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে বললেন যে বিচারাধীন বিষয়, সেটা নিয়ে আলোচনা করা যাবে না। ওখানে তো 2টো কেস চলছে। একটা কেস হলো অভয়ার ধর্ষণ এবং হত্যার মামলা, এবং দ্বিতীয়টা হলো সন্দীপ ঘোষ এবং অন্যান্যদের ঘিরে যে অর্থনৈতিক তছরূপের যে মামলা। এই কোনো মামলা নিয়েই আলোচনা করতে কিন্তু জুনিয়র ডাক্তাররা ওখানে যাননি। তাদের স্পেসিফিক ডিম্যান্ড, যেগুলো ডিম্যান্ড ছিল, সেই ডিম্যান্ডগুলো নিয়ে তারা আলোচনা করতে গেছিলেন। তো এটাকে বিচারাধীন বিষয় বলে যে মুখ্যমন্ত্রী বললেন, এটা উনি ঠিক বলেননি। আর জুনিয়র ডাক্তারদের যে উনি তো এটাকে বিচারাধীন বিষয় বলেছেন এরকম নয়, উনি লাইভ স্ট্রিমিং সম্পর্কে কথা বলতে গিয়ে উনি বলেছেন যেহেতু এই মুহূর্তে বিচারাধীন বিষয় রয়েছে, সেহেতু লাইভ স্ট্রিমিং বাদ দিয়ে ভিডিও রেকর্ডিংয়ের সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছিল। এবং আমার ধারণা আপনি নিশ্চয়ই সেই ছবিও দেখেছেন, নবান্ন সভাঘরে যে আয়োজন করা হয়েছিল, যাতে মুখ্যমন্ত্রী বসেছিলেন চেয়ারে, এবং অপর দিকে আমরা দেখেছিলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, আর কেউ ছিলেন না। উনি তো এটাই বলেছেন ডক্টর গুণ। না,
মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক সভা করেন সেগুলোর লাইভ স্ট্রিমিং হয়, উনি যে আমলাদেরকে বকাবকি করেন তার লাইভ স্ট্রিমিং হয়। তো একটা আলোচনা, যে আলোচনাটার দিকে তাকিয়ে আছে সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ, সেটার লাইভ স্ট্রিমিং হবে না কেন? এটা তো প্রশ্ন একটা। কিন্তু উনি তো এটাও বললেন যে আমরা ভিডিও রেকর্ডিং করে তারপর তো দরকারে দেওয়াই যেত, শেয়ার করাই যেত, এই প্রসঙ্গই তো বলছেন। আমি জাস্ট ডক্টর গুণ একটুখানি জাস্ট আমি 2-3টে শব্দ বলবো আর কি। আলোচনার জায়গা, মীমাংসার জায়গা, এটা নিশ্চয়ই প্রত্যাশিত। এখানে যারা অতিথিরা রয়েছেন, যারা রাস্তায় আন্দোলন করছে, আপনি নিশ্চয়ই সেখানে গেছেন। আমি যদি ভুল না বলি গতকাল আপনার সঙ্গে আমারও দেখা হয়েছিল, এবং সেই জায়গায় আমরা দেখেছি রোদ, জল, ঝড়, বৃষ্টি সেখানে বসে রয়েছে। নির্যাতিতার বিচার চাই, একদিকে বিচারের প্রক্রিয়া, অপরদিকে যাতে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক হয়, এটা আপনার কাছেও প্রত্যাশিত থাকবে, চিকিৎসক ডক্টর গুণের কাছেও। সেই জায়গায় আলোচনাটা যদি হয়, সেটার জন্য তো প্রত্যেকে অপেক্ষা করছে। একটু শর্ত 19-20 বা কথাবার্তার দিক ভেবে তাহলে কি আরো বেশি সুবিধে হতো না? আলোচনা আমরা প্রথম দিন থেকে চেয়ে এসেছি। আমি সিনিয়র ডাক্তারদের সংগঠনগুলির যে যৌথ মঞ্চের আমি যুগ্ম আহ্বায়ক। আমরা আন্দোলনের পাশে যেমন প্রথম দিন থেকে আছি, প্রথম দিন থেকে আমরা যেমন সরকারি পরিষেবাকে চালু রাখার জন্য, কাজ করার জন্য আমাদের সিনিয়র চিকিৎসকরা অতিরিক্ত সময় কাজ করে যাচ্ছেন, তার পাশাপাশি আমরা কিন্তু আলোচনা চেয়েছি। কিন্তু আলোচনার সদিচ্ছা আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাই। এটা একদম কি বলছেন আপনি? প্রস্তাব তো দেয়া হয়েছে কথাবার্তা বলার জন্য, ছাত্রদের তরফ থেকেও প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তারাও তো প্রস্তাব দিয়েছেন। সদিচ্ছা যদি দেখাতেন সরকার, তাহলে তারা প্রথম দিন সন্দীপ ঘোষকে পদ থেকে সরিয়ে দিতেন। এটাই তো হয়। বলছি আমরা যদি আজকের ইস্যু ভিত্তিক আলোচনা করি, যদিও নির্যাতিতার বিচার এবং পুরো বিষয় থেকে এই মুহূর্তে যেখানে এসে দাঁড়ালো সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং এর জায়গা, তাহলে সদিচ্ছা এবং লাইভ স্ট্রিমিং এই দুটো জায়গার পরিপ্রেক্ষিতেই বলছেন কি? লাইভ স্ট্রিমিং জুনিয়র ডাক্তারদের যে ফেডারেশন, জুনিয়র ডাক্তারদের যে 26টি মেডিকেল কলেজ, তাদের জুনিয়র ডাক্তারদের যে যৌথ মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট, তাদের সিদ্ধান্ত হচ্ছে যে তারা লাইভ স্ট্রিমিংয়ে আলোচনা করতে চায়, যাতে কি আলোচনা হলো না হলো সেটা নিয়ে যাতে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। তো এটা সামান্য দাবি, এইটাকে মেনে না নেওয়ার কোনো জেদ দেখা। অন্যান্য দাবি রাজ্য সরকারের তরফ থেকে মানা হয়েছিল, তো আপনি সহমত হবেন তো? না, দাবি কোথায় মানা হয়েছে? দাবি যদি 15 জনের কথা বলা হয়েছিল, 32 জন গিয়েছিলেন, তাই নয় কি? আগের বার 2019-এর যখন আন্দোলন, তখনকার কথা মনে করে দেখুন, তখন 16টা মেডিকেল কলেজ ছিল। সেই 16টা মেডিকেল কলেজের প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে 2 জন করে, মানে এরকম তুলনামূলক জায়গায় না গিয়ে আমরা একটুখানি 2024 নির্যাতিতার বিচার এবং আজকের লাইভ স্ট্রিমিং এবং অন্যান্য শর্ত নিয়ে কথা বলবো। ডক্টর গুণ প্লিজ একটু সঙ্গে থাকুন, আপনার কাছে অনেকবার করে আসবো। আমাদের অন্যান্য অতিথিরা রয়েছে, প্রত্যেকের একটুখানি প্রতিক্রিয়া নিয়ে নেব। প্রথমেই শতরূপ, তোমার কাছে আসবো। তুমি নিশ্চয়ই ডক্টর গুণের বক্তব্য বা এই নিয়ে প্রতিক্রিয়া আসবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গগুলো তুলে ধরেছেন, অনেকগুলো বক্তব্য, যার মধ্যে আমি শেষের বক্তব্যগুলো একটুখানি তোমাকে বা সৌম্যদাকে একটুখানি আমি আভাস দিতে চাই। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওরা বিচার চাইতে নয়, চেয়ারের জন্য কথা বলছে। মানুষের স্বার্থে আমি পদত্যাগ পর্যন্ত করতে রাজি আছি, কিন্তু পরিষেবা মানুষকে দেয়া হোক। সতেরো। আচ্ছা, এই যে বলছেন লাইভ স্ট্রিমিং না করে ভিডিও রেকর্ডিং করলে কি অসুবিধা ছিল, যা কিনা ওনারাই করতেন। আচ্ছা, সিসিটিভি ফুটেজ 2 ঘন্টা জমা দিয়েছিল তো সিবিআইতে, যার মধ্যে 27 মিনিট দেখা যাচ্ছে, তার বাকিটা বলছে নাকি টেকনিক্যাল গ্লিচ হয়েছে। এই মমতা ব্যানার্জি তো, এনার পুলিশ তো, একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে বডি ফেলে রাখার পরে সেই ঘটনা সিসিটিভি ফুটেজ 1 বছর আগে যারা সিসিটিভি করে একবারে বাড়ির ছাদ ফুটো করে দিয়েছিল যাদবপুরের ঘটনায়, সেই পুলিশ যখন সিসিটিভি জমা দিল সিবিআইকে, তারপরে যখন দেখা গেল 2 ঘন্টার ফুটেজ দিয়েছে, 27 মিনিট চলছে, বাকিটা চলছে না, তখন আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বল বলছেন রাজ্যের পক্ষ থেকে তাহলে বোধহয় টেকনিক্যাল গ্লিচ হয়ে থাকবে। এদের ফুটেজ বিশ্বাস করব? এদের কাছে গল্প শুনবো যে লাইভ স্ট্রিমিং না করে কেন ভিডিও রেকর্ডিং করে সেটাকে সরকারে রেখে দিলে অসুবিধা কী আছে? আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, কদিন আগে যখন তিলোত্তমার বাবা মাকে মিথ্যেবাদী সাজাচ্ছিলেন, বলেছিলেন তার আগে বলেছিলেন যে আমাদের বাড়িতে এসে বৈঠকে এসে মুখ্যমন্ত্রী আমাদেরকে টাকা অফার করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে আমি কোনো টাকা অফার করিনি, ওরা ওটা মিথ্যে কথা বলছে, তাই তো? তারপরে পুরনো তার কয়েকদিন আগেকারই ভিডিও মঞ্চে বেরিয়ে আসলো, মঞ্চে দাঁড়িয়ে বলছেন 10 লাখ টাকা তো আমি দিতেই পারি, সুতরাং ওনার মিথ্যাটা ধরা পড়ে গেল। যদি ওনার মিথ্যাটা ধরা না পড়তো, যদি ওই ফুটেজটা অ্যাভেলেবেল না থাকতো, তাহলে উনি যে তিলোত্তমার বাবা মাকে মিথ্যাবাদী সাজিয়েছিলেন সেটাই নথিভুক্ত হয়ে থাকতো। এইবার আমি জিজ্ঞেস করছি, আমি যদি ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে এরকমভাবে মিসকোট করা হচ্ছে, যে কথা উনি বলেননি সেটা ওনার মুখে বসানো হচ্ছে, এই 30 জন ডাক্তার বেরিয়ে এসে তো আজকেও সেই কাজ করতে পারতেন। হয়তো তারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কান ধরে সরি বলেছেন, হয়তো তারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে বলেছেন যে হ্যাঁ এই গোটা দুর্নীতির পেছনে আমি আছি, আমি যুক্ত আছি, কিন্তু তোমরা বাইরে গিয়ে বলো না, তোমরা প্লিজ কাজ রিজিউম করো। হয়তো মিথ্যে কথা বলতো তারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও যাতে একজনও ডাক্তার, যাদেরকে নিয়ে নাকি ওনার এই সন্দেহ হচ্ছে যে তারা সমাধান চাইছে না, তারা ক্ষমতা চাইছে, তারা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও মিটিং থেকে বেরিয়ে এসে কোনো মিথ্যে না বলতে পারে, তার জন্য কি ঘটনাটা জনগণের চোখের সামনে হওয়ার দরকার ছিল না? শতরূপ, জাস্ট এক লাইন এর প্রসঙ্গেও কিন্তু ইনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, একটু ছবিটা তুলে ধরছি, জুনিয়র চিকিৎসক এবং আন্দোলনকারীরা যারা উপস্থিত হয়েছিলেন নবান্নে আলোচনা করার জন্য, যদিও আলোচনা হয়নি, যে বাসে করে তারা গিয়েছিলেন সেই বাস ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি নবান্ন থেকে বেরিয়ে যাচ্ছে। শতরূপ, যে কথাটা আমি তুলে ধরছিলাম বা বলছিলাম, অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন যে আলোচনার পর তারপরে তারা সাংবাদিকদের মুখোমুখি হতে পারতেন বা যৌথভাবেও সাংবাদিক বৈঠক করা যেত সেক্ষেত্রে। শতরূপ, সাংবাদিকদের মুখোমুখি হয়েই তো তিলোত্তমার বাবা মা বলেছিলেন যে আমাদেরকে টাকা অফার করা হয়েছিল, তাদেরকে তো মিথ্যাবাদী সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলছি, তারপর ধরা পড়ে গেলেন, যেহেতু তার কয়েকদিন আগেই মঞ্চে দাঁড়িয়ে যেটা বলেছিলেন ভিডিওটা ছিল বলে, আপনাদের মতো সাংবাদিকদের কল্যাণেই তারা ধরা পড়লেন, আপনাদের ক্যামেরাতে ধরা ছিল বলে ধরা পড়লেন, নাহলে তো আমি বলছি জুনিয়র ডাক্তাররা তো বেরিয়ে এসে মিথ্যে কথা বলতে পারতেন বৈঠকটা সম্পর্কে। একটা কথা বলি, উনি বলছেন যে বিচারাধীন বিষয়, যেটা ডক্টর গুণ পরিষ্কার বললেন যে এই ঘটনার সঙ্গে বিচারাধীন থাকা না থাকার কি সম্পর্ক আছে আমরা জানি না, বিচারাধীন বিষয় তাই নিয়ে নাকি লাইভ স্ট্রিমিং করা যায় না। বেশ, তাহলে সেই বিচারাধীন বিষয়টাকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করলেন কিভাবে লাইভ? আর বিচারাধীন যদি বিষয় হয়ে থাকবে তাহলে তো যা বিচার করার আদালত করবে, তাহলে আপনি ফালতু মিটিং করে টাইম নষ্ট করছেনই বা কেন? আপনার তো এমনিও কিছু করার নেই। না, মিটিংয়ের জন্য তো আহ্বান করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে, কেন? আমি এটাই জিজ্ঞেস করছি, তোমার কাছে যদি সলিউশন না থাকে, সমস্যার সমাধান, বিচারাধীন, আরে সমাধান আলোচনা, শিলাদিত্য, বিচারাধীন বিষয়ের সমাধান আদালত থেকে হয়, কোনো নবান্ন থেকে হয় না। আমি একটা কথা বলি, সিঙ্গুর 2015 সাল পর্যন্ত বিচারাধীন ছিল। 2015 সালে একটা দুপুরবেলা আদালত রায় দিল যে সিঙ্গুরের জমি ফেরত দিতে হবে। ঢুকবো না আর কি, সেখানেও কিন্তু আলোচনার জায়গা পরবর্তীতে তৈরি হয়েছে। আমি একদম জানি, আমরা আজকের ঘটনায় থাকবো, প্লিজ। আমি একদম আজকের বিষয় নিয়ে বলছি, এইটুকু ভরসা আমার উপর রাখুন, ঠকবেন না। 2015 যে সিঙ্গুরের রায় বেরিয়েছিল তার আগের দিন পর্যন্ত বিচারাধীন ছিল। তাহলে 2011 থেকে 2015 মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ টেলিকাস্ট করতেন কি করে বলতেন কি করে যে আমি জমি ফেরত দেবো? হাঁসখালির ঘটনা আজও বিচারাধীন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে বলেছিলেন মেয়েটা প্রেগন্যান্ট ছিল নাকি লাভ অ্যাফেয়ার ছিল, আমাদেরকে দেখতে হবে। সদিচ্ছার কথা ইতিমধ্যেই ডক্টর গুণ বলছেন। না দেখুন, আমি প্রথমে বলছি যে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে লাইভ স্ট্রিমিং করলে? ট্রান্সপারেন্সির কথা তো বলা হচ্ছে, লাইভ স্ট্রিমিং করলে ট্রান্সপারেন্সি থাকবে, ট্যাম্পার্ড হবে না, এটার জন্য তো দুপক্ষই তো রাজি হচ্ছে, হওয়া উচিত বলে আমি মনে করি। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কন্ডিশনে মিটিং করাতে চাইছেন, যে আমি কন্ডিশন ফিক্স করব। ওরা ছাত্র আন্দোলন করছেন, আপনি আন্দোলন থেকে উঠে আসা একজন প্রতিনিধি পশ্চিমবঙ্গে, আর এই যে আপনি ভিকটিমহুড খেলার চেষ্টা করছেন না, আমি পদত্যাগ করে চলে যাব। আপনি পদত্যাগ করে এখানে গণতান্ত্রিক ব্যবস্থাতে আপনাকে যেমন প্রতিষ্ঠা করা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থাতেই আপনার জন্য মানুষ ভোট দেবে কি দেবে না সেটা ঠিক করবে। আপনি পদত্যাগ করে যেতেই পারেন, আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে, অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে। এটা দিয়ে মানুষের সেন্টিমেন্ট করে মানুষের সঙ্গে ডাক্তারদের, আন্দোলনরত ডাক্তারদের যে একটা বিভাজন সৃষ্টি করছেন, রাজনৈতিক বিভাজন, যে কায়দা করে ডাক্তারদেরকে বোঝাতে চাইছেন আপনারা মানুষের শত্রু, আর মানুষকে আর ডাক্তারকে সাধারণ মানুষের সঙ্গে এই যে ডিফারেন্স করার চেষ্টা করছেন, এই যে দিক ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, খুব সুচারুভাবে অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা করছেন আপনি। আপনার পুলিশ যে অপরাধ করেছে, শিক্ষামন্ত্রী অপরাধ করলে, শিক্ষামন্ত্রীর দপ্তর অপরাধ করলে শিক্ষামন্ত্রী জেলে যাবে, খাদ্যমন্ত্রীর দপ্তরে অপরাধ হলে খাদ্যমন্ত্রী জেলে যাবে, অথচ স্বাস্থ্যমন্ত্রীকে কেউ অ্যাকাউন্টেবল করতে পারবেন না, তিনি ভিকটিমহুড খেলবেন, তিনি সিম্প্যাথি কার্ড খেলবেন। লাইভ স্ট্রিমিং এবং তারই সঙ্গে কাজে যোগ দেওয়া প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্ন থেকে ঠিক কি বলেছিলেন শোনাবো। আমাকে ক্লোজ করতে দিন। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি
যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়। ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। অনেকটা ধৈর্য আমরা ধরেছি, এতদিন ধরে 32 দিন হয়ে গেছে, ধৈর্য ধরবো। কিন্তু আপনাদের আমি বলবো, রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন, আমার এটুকু আহ্বান থাকবে। এবং আমি কাজে যোগ দেওয়ার আবেদন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও করলেন মাত্র কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। এই পুরো বিষয় নিয়ে আলোচনায় ফেরত আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির বরাবর আপনাদের স্বাগত। সৌমদা, আমি আটকে ছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য পর অনেকগুলো, যার মধ্যে অন্যতম খোলা মনে আলোচনার জায়গা কিন্তু অবশ্যই করে খোলা থাকবে। দেখুন, খোলা মনে আলোচনা হচ্ছে না। খোলা মনে আলোচনা হলে উনি প্রি আইডিয়া দিতেন না, প্রি মিটিং উনি আইডিয়াগুলো উনি কন্ডিশন দিতেন না। কেন লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটা তো বড় প্রশ্ন। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা গেছেন বলেছেন তাদের তো 26টা মেডিকেল কলেজে তাদের রিপ্রেজেন্টেটিভ আছে, তারা বলছেন। তাহলে তাদেরও তো লাইভ স্ট্রিমিংটা প্রয়োজন ছিল, যেটা শতরূপ বলছিল, তাদেরও তো দরকার। ট্রান্সপারেন্সি দুপক্ষই রাখা দরকার। আর মুখ্যমন্ত্রী এসব কী কথাবার্তা বলছেন? আমরা দেখেছি হাজারো সাবজুডিস কেসে মুখ্যমন্ত্রীকে কথা বলতে, হাজারো। কিছুদিন আগে যখন শুনানি হওয়ার আগে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী এই কেস নিয়ে বলেননি প্রেস কনফারেন্স করে? উনি বলেননি, একটার পর একটা ঘটনার কথা বলেননি। আজ কথা হচ্ছে ওনার দপ্তর, দুটো দপ্তর, সেখানে এত বড় ল্যাকুনা, যেটা পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস কি তাহলে কি এটা পরিষ্কার হয়ে যাবে? লাইভ স্ট্রিমিং হলে ওরা যখন বিষয়গুলো বলবে সাধারণ মানুষের কাছে খোলাখুলি হয়ে যাবে। এটাকেই ভয় পাচ্ছেন। প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, আর তার আগে আমরা একটুখানি শুনে নেব এই পদত্যাগ প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন। এই প্রসঙ্গ নিয়ে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি কি বলেছেন শোনাবো। রাজি যখন আছেন তাহলে আটকাচ্ছে কে ওনাকে? ওনার সামনে দু হাত তুলে এবে কে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে পদত্যাগ করতে পারছেন না উনি? কিন্তু আমি যতদিন ওনাকে চিনেছি উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। এটা ভুল কথা। অভ্র না, দেখুন, যদি আমাদের মাথায় কারোর ব্রেন থাকে তাহলে সে বুঝতে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব সুন্দর নাটক করেছে। কিন্তু ব্রেনের জায়গায় কারোর যদি হাওয়াই চুটি রাখা অভ্যাস হয়ে থাকে তাহলে তার কিছু করার নেই। তার মনে হবে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেগুলো ধ্রুব সত্যি, বাকি সবাই মিথ্যেবাদী। এটা মনে করতে হবে যে এই রাজ্য সরকারের অধীনস্থ একটা সরকারি হাসপাতালে সিসিটিভিতে নাকি এমন গ্লিচ হয়, সেই সিসিটিভি ফুটেজের সারাদিনের না দিতে পেরে মাত্র 27 মিনিট দেওয়া যায় কোন প্রেক্ষাপটে? যেখানে একজন নারীকে ধর্ষণ করে। মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করছেন রাজ্যপাল, ঠিক কি বলেছেন রাজ্যপাল, শোনাবো। Shakespeare's Lady Macbeth, it is said, all the perfumes of Arabia cannot sweeten this little hand. Of the Lady Macbeth of Bengal, all the waters of Hooghly cannot cleanse this tainted hand. There is violence in the street. There is violence in the home. There is violence in the campus. There is violence in the hospital. There is violence in the villages. There is violence in the cities. Violence everywhere. And people are silent. In solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the Chief Minister. I will socially boycott the Chief Minister. Socially boycott means I will not be sharing any public platform with the Chief Minister. Last but not least, I am deeply pained that serious allegations of a criminal nature has been leveled against the highest officer who is supposed to prevent crime in Kolkata. That is the Kolkata Police Commissioner. অভ্র হ্যাঁ, যেটা বলছিলাম, এবার দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে দেখিয়েছেন যে যেখানে তিলোত্তমা মারা গেছেন সেই হাসপাতালে সিসিটিভি ফুটেজ উধাও, রেকর্ডেড ফুটেজ ছিল। তো যাই হোক, লাইভ স্ট্রিমিং করে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো করতে পারেন, ওখানে নাটক করে বলা যেতে পারে যে সকাতে এই তুই তো বোম্বা দিস, কিন্তু এখানে আজকে একটা ন্যায্য দাবি যেটা ডাক্তারদের, সেটা উনি মানতে পারলেন না। আপনারাই দেখেছেন লাইভ স্ট্রিমিং, আমরা দেখতে পারলাম যে উনি এসি ঘরে ওই নবান্ন সভাঘরে বসে 2 ঘন্টা ধরে ঠান্ডা হাওয়া খেয়েছেন, আর বাইরে গরমের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিলেন জুনিয়র ডাক্তারদের, কিন্তু সেটা লাইভ স্ট্রিম হলেও
ওই মিটিংটা কিন্তু লাইভ স্ট্রিম করা যাবে না। খুব ভালো স্বরাষ্ট্র কথা। সচিব, মুখ্য সচিব তারা কিন্তু হ্যাঁ, আমি বলছি, ওই বারবার করে পয়েন্টে আসছি। গিয়েছিলেন অন্যান্য ওই পয়েন্টে আধিকারিকরা আসছি। যাতে তারা বৈঠকে হ্যাঁ আসেন। হ্যাঁ হ্যাঁ এবার আসি। এবার এক তো স্বরাষ্ট্র সচিব একটা দারুণ কথা বলেছেন, একটা লিমিট আছে, কিন্তু এই জিনিসগুলোর কিন্তু লিমিট আছে, এবার কিন্তু লিমিট ভাঙছে, এই গেল এক। আর ডিজি আরেকটা মজার কথা বলেছেন, ডিজি বলেছেন যে এই ধরনের বিচারাধীন ব্যাপার তো লাইভ হয় না, অফিসিয়াল ব্যাপার এগুলো হয় না, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং যেগুলো হয় সেগুলো কি সব বেআইনি? কি বলবেন ডিজি, এটা কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। আর বিচারাধীন ডিজি তো নিজে, তো তিনি আবার একটা বিচারাধীন বিষয় নিয়ে কথা বলছেন, সেটা আমাদের শুনতে হবে, তাও মেনে নেব আমরা। কিন্তু এখানে যুক্তির প্রশ্নে আসি যে ডাক্তারদের এভাবে থ্রেট দিয়ে কিভাবে একটা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। তাদের মাত্র 5টা দাবি ছিল, সেই দাবিগুলো পর্যন্ত মেনে নিতে পারেনি এই তৃণমূল সরকার। তারপর দে হ্যাড টু রিসর্ট টু এই নাটক। থ্রেটের কথা কেন বলছে? উনি তো হাত জোর করে বলছেন যে বারবার করে যাতে সবাই কাজে যোগ দেন। আচ্ছা, থ্রেটের এবং কথা কেন আলোচনার বলছে আমি কথা বলে বলেন। দিচ্ছি, থ্রেটের কথা কেন বলছে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি আসছি, প্রথমে আমি এদের মিথ্যেটা ধরিয়ে দিই। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে যে 24 জন নাকি মারা গেছেন, অত্যন্ত দুঃখের বিষয়। তারা মারা গেছেন কেন? তারা মারা গেছেন কারণ জুনিয়র ডাক্তাররা নাকি কাজে যোগ দেয়নি। এবার একদম পুরো হাসপাতালের নাম দিয়ে, রোগীর নাম দিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং সোর্স কিন্তু তৃণমূল সরকার। কিন্তু খুব চিন্তার বিষয় হচ্ছে এই 24 জনের মধ্যে 9 জনের নাম এবং যে হাসপাতালের নাম আমরা দেখতে পাচ্ছি ওগুলো মেডিকেল কলেজ নয়, ওখানে তার মানে জুনিয়র ডাক্তার পোস্টেডই নেই। তার মানে এই সরকারের রক্তে জালিয়াতি হয়ে গেছে কি? এটা আমি জিজ্ঞেস করছি। আমার প্রশ্নটা হচ্ছে থ্রেট কেন? এখন আমি অরূপদা আচ্ছা, এবার থ্রেটের প্রশ্ন আছে, একটা একটা করে তো অ্যাড্রেস করতে হবে। এবার দেখুন, হুমায়ুন কবির, যাকে অনেকে এখন খোশ মেজাজে হুমকি কবির বলেও ডাকছেন, উনি 1-2 দিন আগেই একটা কথা বলেছেন। আরেকজন নেতা অরূপদারি নেমসেক, উনি কয়েকদিন আগে আরেকটা কথা বলেছেন। উদয়ন গুহ, উত্তরবঙ্গের নেতা, তিনি আবার দাঁত বসিয়ে দেওয়ার কথা বলেছেন। এই শওকত মোল্লা, আপনি বলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই সরকারের মাথা তথা তৃণমূল কংগ্রেসেরও মাথা, উনি হাত জোর করে এই নাটকটা করছেন, কিন্তু এই 2 পয়সা 5 পয়সা যেটা বলেছে তোমাকে তাহলে উইথড্র করতে হবে, তার কারণ উনি এরকম কোনো কথা কিন্তু বলেননি। অরূপদা, সমস্ত প্রশ্নে না প্লিজ, আমি প্রশ্ন করেছিলাম, উত্তর পাইনি। বলো অগ্রগতি। এক লাইন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ স্তরের নেত্রী তৃণমূল কংগ্রেসের, তিনি হাত জোর করে এই নাটকটা করতে পারছেন, কিন্তু এই 2-5 পয়সার প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে পাইনি। অব্র প্লিজ শান্ত হও, শান্ত হও অব্র, প্লিজ প্লিজ অব্র শান্ত হও। আলোচনার জন্য সবাই কথা বলছে। অব্র চেঁচিও না, অব্র শান্ত হও, অব্র শান্ত হও। এই কথা লক্ষ লক্ষ মানুষ শুনছে, শান্ত হও। অরূপদা, সদিচ্ছার কথা আসছে বারবার করে, আপনি শুনলেন। একেবারে প্রথমেই প্রশ্ন করেছিলাম, ডক্টর গুণ আমাদের সঙ্গে রয়েছেন এবং তারই সঙ্গে ছাত্রছাত্রী এবং আন্দোলনকারীরা যারা গিয়েছেন সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন, এবং তারই সঙ্গে লাইভ স্ট্রিমিং এই মুহূর্তে যেটা সব থেকে বড় বিষয়। না, আন্দোলনকারীদের অন্যতম পরামর্শদাতা ডক্টর গুণ প্রথমেই বললেন সরকারের সদিচ্ছা কোথায়। আমি একটুখানি ক্রোনোলজি দিয়ে বলি। দফা 1 দাবি 1, চিঠির বয়ানে সম্বোধন ভুল। সরকার পরের দিন চিঠি পাঠালেন ডিয়ার স্যারের বদলে ডিয়ার জুনিয়র ডাক্তার বলে। দফা 1 দাবি 2 সদিচ্ছা, বৈঠকে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে, অথচ বাস্তবে প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী তাদের জন্য অপেক্ষা করেছিলেন, আজকে 3য় দিন। দফা 1 দাবি 3, 15 জন নয় 30 জনকে বৈঠকে উপস্থিত হতে দিতে হবে। 26টা মেডিকেল কলেজ, ঘটনাচক্রে 10 থেকে 26 হয়েছে মমতা ব্যানার্জি সরকারের। আমরা সেই প্রশ্ন পরে আসছি। আমরা 30 জনকে উপস্থিত থাকতে দিতে হবে, আজকে 32 জন গিয়েছিলেন, 32 জনকে অ্যালাউ করা হয়েছিল। দফা 1 দাবি 4 কি? নবান্ন সভাঘরে ঢোকার মুখে বলছেন লাইভ স্ট্রিমিং করতে হবে, কারণ সরকার তো লিখিতভাবেই দিয়েছিল লাইভ স্ট্রিমিং করা যাবে না। তাহলে নবান্ন অব্দি গেলেন কেন? সরকার তো সকালবেলা ভোরবেলা চিঠি পাঠিয়েছেন, তার রিপ্লাই লিখিতভাবে দিয়েছে যে লাইভ স্ট্রিমিং করা যাবে না কারণ সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে। তাহলে নবান্ন অব্দি গেলেন কেন? তো যদি মনে হতো যে লাইভ স্ট্রিমিং করতে দিচ্ছে না সরকার, এই মিটিং বয়কট করবো, তাহলে নবান্ন অব্দি দোরগোড়া অব্দি পৌঁছলেন কেন? এক। দ্বিতীয়ত, সরকার আসলে আমরা বারবার নমনীয়তা দেখাচ্ছি কারণ আমরা চাই যে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক হোক। মুশকিলটা হচ্ছে ডক্টর গুণের মতো একজন সিনিয়র রেসপেক্টেড ডাক্তারবাবু তিনি একটি সংবাদ মাধ্যমে বলে বসতেন, যখন আমরা দেখছি যে বিনা চিকিৎসায় তো কোন্নগরে বিক্রমকে তো আমরা হারাতে দেখেছি, গতকালকে শফিকুলকে আমরা দেগঙ্গা হারাতে দেখেছি। এই মানুষগুলোর মৃত্যু কি মৃত্যু নয়? এই মানুষগুলোর মৃত্যু নিয়ে যখন ডাক্তারবাবুর কাছে একটি সংবাদ মাধ্যম প্রশ্ন করছে, তখন ওই মানে ডাক্তারবাবু বলছেন না, ওই সিনেমার শাহরুখ খান ডায়লগ দিচ্ছেন, বারে বারে দেশমে এসে ছোটে ছোটে বাতে হতে রেতে হয়, এরকম ছোটোখাটো একটা বিষয়
হতে পারে, আমাদের খারাপ লাগে যে ডাক্তারবাবুদের কাছ থেকেও তো আরেকটু সেন্সিবিলিটি আমরা আশা করি। নিশ্চিতভাবে সরকারের সমালোচনা করুন না, সরকারের যদি ভুল থেকে থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধীদের দায়িত্ব সরকারের ভুলগুলোকে সমালোচনা করবা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শতরূপ বলছে সিসিটিভি সার্ভেলেন্সের কথা এত কিছু। যাদবপুরের আন্দোলনের সময় শতরূপ তো সিসিটিভিকে সমর্থন করেনি, সেই সময় সিসিটিভির বিরোধিতা করেছিলেন। দ্বিতীয় কথা, খুব পরিষ্কারভাবে পার্থক্যটা এখানেই, 1983 সালে যখন ওই আরজি করে জুনিয়র ডাক্তার আন্দোলন করেছিলেন, জ্যোতি বসু সরকার পিটিয়ে ডান্ডা পেটা করে তুলে দিয়েছিল। মমতা ব্যানার্জি 3 দিন ধরে বসে থাকেন, অপেক্ষা করে থাকেন। তারপরও আমরা আশা করি যে আলোচনার মাধ্যমে এই সমস্যা সুরাহা হবে। আলোচনা করব নিশ্চিতভাবে। আপনারা বলেছেন আপনাদের দাবি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যদি সেখানে লাইভ স্ট্রিমিং হয়, তাহলে এক্ষেত্রে কেন লাইভ স্ট্রিমিং হবে না? অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ের উপর হয় না। অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো আজ বুঝতে হবে, যার জন্য 2019-এর যে ঘটনার কথা ডক্টর গুণ রেফার করলেন, সেই ঘটনা কিন্তু সিবিআই তদন্ত ছিল না, সেই ঘটনা কিন্তু সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে বিচারাধীন ছিল না। একটা জিনিস যখন কোর্টের প্রসিডিং তার 5 দিন পরে নেক্সট হিয়ারিং রয়েছে, সেখানে একটা, এবং কোথায় মিটিংটা হচ্ছে বুঝতে হবে, ম্যাগনিটিউড অফ দ্য প্লেস, যেটা হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, সেইখানে দাঁড়িয়ে যদি কোনো অ্যাডভার্স স্টেটমেন্ট যায় যেটা বিচার ব্যবস্থাকে আগামী দিন প্রভাবিত করতে পারে, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই লাইভ স্ট্রিমিং করা সম্ভবপর ছিল না। যদি সদিচ্ছা থাকতো বেরিয়ে এসে যৌথভাবে প্রেস বিবৃতি দিতেন, অসুবিধা কি ছিল? রেকর্ডিং তো ছিল, রেকর্ডিংয়ে আপনাদের আপত্তি, এখন অনেক কথা বলছেন, বেরিয়ে এসে প্রেস বিবৃতি দিতেন, অসুবিধার কি ছিল? আর নির্যাতিতার মাকে নিয়ে যে বারবার করে মিথ্যে কথাটা বলা হচ্ছে এখানে, যে 10 লাখ টাকা, এটা সরকারের নয়, এটা সুপ্রিম কোর্ট এবং নালসার অর্ডার রয়েছে যে এই ধরনের ঘটনায় সরকার বাউন্ড টু গিভ কম্পেনসেশন। সেই জায়গায় দাঁড়িয়ে নালসার নির্দেশের প্রেক্ষিতে, উচ্চতর আদালতের নির্দেশের প্রেক্ষিতে সরকার বাধ্য ন্যূনতম 5 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত সেখানে ক্ষতিপূরণ দিতে। সরকার সেই নির্দেশকে মান্যতা দিয়েই কিন্তু সরকার কথাটা বলেছে। দুটো কথা আগে আমি অরূপদা, আমি একটা জিনিস একটুখানি আপনাকে মনে করিয়ে দিই। আজকে আন্দোলনকারী বা যারা কথা বলতে নবান্নে গিয়েছিলেন, কথা হয়নি যদিও, তারা কিন্তু প্রথম থেকে তাদের যে বক্তব্যগুলো আপনি দফা ধরে ধরে যেগুলো বললেন, দফা 1 বলে দাবির কথা যেগুলো বললেন, তাতে কিন্তু লাইভ স্ট্রিমিং এর কথা যখন তাদের বক্তব্যে ছিল, আর যখন বেরিয়েছে তখনও ছিল, নবান্নে গিয়েও তখনও কিন্তু তাদের বক্তব্যে কিন্তু এটা অবশ্যই করেছিল। আমি বলছি যে চিফ সেক্রেটারি যখন চিঠি দিয়ে তাদের জানিয়েছিল, সেই চিঠিতেই পরিষ্কার মেনশন করা ছিল লাইভ স্ট্রিমিং হবে না, অ্যালাউ করা হবে না। কিন্তু তাদেরও তো এটা বক্তব্য ছিল, মানে আপনি যেটা বললেন যে বক্তব্য হয়নি, সেটা একটা বিষয় যেটার জন্য বাংলা তাকিয়ে ছিল, কিন্তু সদিচ্ছা বা লাইভ স্ট্রিমিং নিয়ে বক্তব্য কিন্তু ছিল। সরকার সহমর্মী হয়ে চায় যে এই ঘটনার বিচার করতে সিবিআই, এই ঘটনায় না 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 চেঁচামেচি না, অভ্র চেঁচামেচি না, অভ্র না প্রত্যেকের কাছে আসবো। লাইভ স্ট্রিমিং শতরূপ অত্যন্ত সংক্ষেপে আমি এক লাইন করে বলছি। ও যাদবপুরে সিসিটিভির কথা বললো, এখানে সিসিটিভি সমর্থন করা কি না করার প্রশ্ন না। কোথাও যদি সিসিটিভি ফুটেজ 2 ঘন্টার থেকে থাকে, 27 মিনিট দিয়ে 1 ঘন্টা 33 মিনিট ডিলিট করার অসততাকে নিয়ে প্রশ্ন হয়েছে। 2 নম্বর কথা, এটা একেবারে মিথ্যে কথা, যেটা এর আগেরবারও আমি বললাম যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ স্ট্রিম করা যায় না বিচারাধীন হলে। সেই রেসপেক্টেই আমি সিঙ্গুর থেকে শুরু করে হাসখালির কথা বলেছিলাম ধর্ষণের, এবং যদি বিচারাধীন বিষয়ের উপর অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ স্ট্রিমিং না করা যায়, তাহলে প্রেস কনফারেন্সও লাইভ স্ট্রিম করা যায় না, যেটা আজকে উনি করেছেন। 3 নম্বর কথা হচ্ছে, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে, সেই কারণে এটা হচ্ছে না। 15ই আগস্ট যখন সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে, মিটিং করে বিরোধীদেরকে দায়ী করছেন আরজি করের ভাঙচুরের জন্য, তখন ঘটনাটা হাইকোর্টের বিচারাধীন ছিল, আজকে সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাহলে সেদিন কেন করেছিলেন? এগুলো সমস্ত হচ্ছে একেবারে দুরাত্মার ছল। 4 নম্বর কথা হচ্ছে, এই যে মৃতার মাকে নিয়ে কম্পেনসেশনের কথা বলছে, যদি কম্পেনসেশন দেওয়াটা ওনার অধিকারী হয়ে থাকে, তাহলে ওনার এই মিথ্যে কথা বলার দরকার কি ছিল যে পরিবারকে আমি টাকা অফার করিনি? এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই ঘটনা আমরা জানি, আনিস খানের বাবাকে একটি সংবাদ চ্যানেলের মালিককে, যে কিনা এখন আবার জেল খাটছে, সংবাদ চ্যানেলের মালিককে মাঝরাত্রিবেলা তার বাবার কাছে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পেনসেশন অফার করেছিলেন যে আপনি দয়া করে কেসটা চেপে যান, এই নিয়ে আর বেশি জাস্টিস চাইবেন না, ইনসাফ চাইবেন না, ন্যায় চাইবেন না, তার বদলে আপনার পরিবারের এই ব্যবস্থা আমরা করে দেবো। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথাগুলো, ভাই আমার লাস্ট কথা হচ্ছে, উনি সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ স্ট্রিম করেন কেন? ওগুলো ওনার ধমক দেওয়ার মিটিং, এটা ধমক খাওয়ার মিটিং হতো, ওই কারণে মুখ লুকিয়েছেন। বাংলা প্রত্যেকের কাছে আলোচনায় ফেরত আসবো। লাইভ স্ট্রিমিং এই প্রসঙ্গ নিয়ে যেমন প্রশ্ন উঠে আসছে, আর অপরদিকে কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্ন থেকে যা বললেন, সেই প্রসঙ্গ নিয়েও আলোচনায় আসবো জনগণমনতে। একটা বিরতির পর সঙ্গে থাকুন।
বিরতির পর আবার আপনাদের স্বাগত আমাদের এই আলোচনায়। প্রত্যেকের কাছেই আসবো। ডক্টর গুণ, আপনি সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন, অর্থাৎ রাজ্যের সদিচ্ছা, মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে আপনি প্রশ্ন তুললেন। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। উনি বলছেন যে আপনাদের সদিচ্ছা নিয়ে যে প্রশ্ন উঠছে, যদিও আন্দোলনকারীরা আপনারা প্রত্যেকেই বারবার করে বলেছেন আলোচনার কথা, সরকারও বলেছেন, মুখ্যমন্ত্রী আজও বলেছেন। প্রথমত আমি যেটা জানিয়ে দিতে চাই, আমি জুনিয়র ডাক্তারদের পরামর্শদাতা নই। জুনিয়র ডাক্তাররা তাদের যে 26টি মেডিকেল কলেজে তাদের আরডিএ আছে, আরডিএ সভা করে তাদের সিদ্ধান্ত নেয় এবং সেখানকার 26টি মেডিকেল কলেজের প্রতিনিধিরা এসে তাদের প্যানজিবি হয়। প্যানজিবিতে জুনিয়র ডাক্তার ফ্রন্টের ফাইনাল সিদ্ধান্ত হয়, সেখানে আমাদের প্রবেশাধিকার নেই। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, অরূপবাবু আমার একটি ইন্টারভিউর কথা বললেন। পুরো ইন্টারভিউটা শুনলে পরে পরিষ্কার হয়ে যাবে আমি কি বলেছিলাম। আমাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি জিজ্ঞেস করেছিলেন যে এই বিষয়টা নিয়ে আমি কি করার কথা ভাবছি। আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে আমরা চাই, মানে আমরা এত বড় একটা আন্দোলন হচ্ছে, সেখানে আমার বিরুদ্ধে কে কি বললো না বললো সেটা দিয়ে আমি চিন্তিত নেই, এটা ছোট ব্যাপার। তাই আপনি এই বিষয়টা ঢুকবেন না। আজকের বিষয়ে থাকুন সদিচ্ছা লাইভ স্ট্রিমিং। হ্যাঁ, সদিচ্ছা আমাদের আছে, আমার সিনিয়র চিকিৎসকদের আছে। সিনিয়র চিকিৎসকদের আছে বলেই তারা পরিষেবাটাকে চালু রেখেছে। আজ আলোচনা না হওয়ার পেছনে কারণ কি বলে মনে হয়? দুটো কারণ আপনার নিজের কি মনে হয়? আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যদি আজকে লাইভ স্ট্রিমিংয়ের দাবিটা মেনে নিতেন তাহলে আলোচনা হতো, হয়তো কোনো রফাসূত্র বেরোতে পারত। সৌমদা, না, আমি প্রথমে একটা কথা বলছি যে মুখ্যমন্ত্রী, আমি জানি না নিজেকে লার্জার দ্যান সিস্টেম ভাবছেন কি না। মুখ্যমন্ত্রী আজকে যদি লাইভ স্ট্রিমিংটা করতেন তাহলে কি, আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে এতদিনের ওনার সাকসেসের একটা স্টোরি, একটা গল্প যে দিয়ে বেড়ান, স্বাস্থ্য দপ্তরে অমুক করেছেন তমুক করেছেন, তাহলে কি সেগুলো বেরিয়ে পড়তো? আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি প্যান্ডোরা বক্স খুলতো? লাইভ স্ট্রিমিংয়ে ভয় পাচ্ছিলেন কেন বলছেন? আমি বলছি, আমি উত্তর খোঁজে, আমি জাস্ট কতগুলো পয়েন্ট একটু মনে করে দিই। মুখ্যমন্ত্রী যখন শুরু করেন, খোলা মনে আসুন বলে দাবি করেন এবং শর্ত নয় বলে বারবার করে বলেন। আমরা তো দেখেছি অনেক সময়। প্লিজ, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, স্বাস্থ্য ভবনে নবান্ন থেকে বাস, অর্থাৎ আন্দোলনকারীরা যারা গিয়ে উপস্থিত হয়েছিলেন, তারা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে, যেখানে এই মুহূর্তে বিক্ষোভ বা আন্দোলনে যারা রয়েছেন, সেখানে কি বলছেন শোনাব। জায়গাতে যে ভয়, কিসের ভয়? তারা বলছে যে না, এভাবে করা যায় না। আমরা বলছি তাহলে যেটা হচ্ছে যে ভয় কিসের? তাহলে যদি সাবজুডিস হয়, তাহলে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে এটা পরিষ্কার যে আমরা কি আলোচনা করতে গিয়েছিলাম। আমরা আমাদের যে 5 দফা দাবি ছিল সেই দাবি নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। এই 5 দফা দাবি আমার মনে হয় পশ্চিমবাংলা সহ সারা দেশের ঘরে ঘরে পৌঁছে গেছে। তাহলে ন্যায় বিচারের দাবিতে আমরা বিচারের যা দাবি দেওয়া আমাদের রাজ্য সরকারের কাছে ছিল, সেই দাবিটা জানতে গেছিলাম। তাহলে যে এই বিচারের পথে যে বা যারা বাধা সৃষ্টি করেছে, সেই জায়গাটা রাখতে যাওয়া এবং আমাদের সুরক্ষার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা, এবং কলেজে যাতে কোনো রকমের কোনো গণতান্ত্রিক পরিবেশ এরপরও রক্ষিত হয়, সেই জায়গাটুকু বলতে যাওয়া, এইটুকুই বলতে গেছিলাম। রাজ্য সরকার গাছের চারা বিতরণ করলেও সেটা লাইভ স্ট্রিমিং হয়, আর যেখানে চিকিৎসকেরা, যেখানে সাধারণ মানুষ সবাই তাকিয়ে রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং এত ভয়টা কিসের? একদমই এটা অত্যন্ত দুঃখের যে আমরা মনে করি আমাদের যে ন্যায় বিচারের দাবিতে যে লড়াই, সেই লড়াইকে মান্যতা দিয়ে আজকে যে মিটিংয়ের জন্য আমরা গিয়েছিলাম, আমরা সেই মিটিংয়ে আমাদেরকে ওয়েলকাম জানানো উচিত ছিল। আমরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেছিলাম। আমরা মনে করেছিলাম যে মানবিক মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা একটা সদর্থক ভূমিকা জায়গা পাবো, কিন্তু তা আমরা পেলাম না। কিন্তু আমরা এরপরেও বলতে চাই যেটা, যে উনি যে ধরনের জায়গাগুলো রেখেছেন, সেই জায়গা থেকে যেটা বলি, উনি বলছেন যে আমি 3 দিন ধরে অপেক্ষা করছিলাম। এই ঘটনা তো একদম সত্যি নয়, এবং আমরা 36 দিন অপেক্ষা করছি, তাও ঠিক আছে। কিন্তু আমরা বলছি যে এর আগের যে মেলগুলো ছিল, প্রিন্সিপাল সেক্রেটারি এবং চিফ সেক্রেটারির কাছ থেকে প্রথম যে মেল, সেই মেলে কোথাও মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ ছিল না। তাহলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বসতে চেয়েছিলাম, আজকে মেল করেছিলেন, আমরা গিয়েছিলাম, আমরাই, এবং আমাদের দিক থেকে, এবং যেটা বারবার আসছে যে যেন আমরা খুবই রিজিড, এরকমটা নয়। প্রথম সদর্থক যদি ভূমিকা কেউ নিয়ে থাকে তাহলে আমরাই নিয়েছিলাম। সেটা নিয়ে পরে আবার কোশ্চেন উঠেছে 3:50 কেন? তাহলে আমাদের দিক থেকে যে মুহূর্তে আমরা মনে করেছি যে না, আমাদের একটা মাননীয় সদর্থক ভূমিকা নেওয়া উচিত, আমাদের পাশে এগিয়ে যাওয়া উচিত, আমরা সেই মুহূর্তেই পাশে এগিয়েছি। তাহলে এই
সমদা বাদ দুয়েক আটকেছি, কিন্তু আমি একটুখানি প্রত্যেকের কাছে যে প্রসঙ্গটা নিয়ে যাব, মানে কার্যত বাংলা তাকিয়েছিল আজকে বোধহয় কিছু একটা হবে, আজকে বোধহয় স্বাভাবিক হতে চলেছে পরিস্থিতি, আজকে বোধহয় সমাধান হবে, এই জায়গাটা কেন তৈরি হয়ে গেল? না, পরিষ্কার বলছেন উনি আসলে স্টেক হোল্ডারদের মুখ থেকে উনি সত্যি কথাটা বেরিয়ে পড়বে। লাইভ স্ট্রিমিং হলে 11 কোটি মানুষ, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে, তারা দেখতে পেত যে মর্গে কি হতো, তারা দেখতে পেত কি করে দেহ পাচার হতো, তারা দেখতে পেত, শুনতে পেত স্টেক হোল্ডারদের কাছে। এতদিন তো কি করেছে, সোশ্যাল মিডিয়ার লোকেরা বলেছে, সাংবাদিকরা তাদের মতো করে তথ্য দিয়ে বলেছেন। এখন যারা স্টেক হোল্ডার তারা বলতো যে এখানে কি করে বিভিন্ন রকম বায়োমেডিক্যাল ওয়েস্টেজ বিক্রি হয়, তারা বলতো লাইভ স্ট্রিমিং আলোচনার সমাধান। এগুলো থেকে বাঁচতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, এগুলো থেকে বাঁচতে চেয়েছেন, এসকেপ রুট বার করেছেন, এখন ভিকটিম কার্ড খেলছেন, খেলে বলছেন এসব কথা। আসলে উনি, এটা যদি অন্য কোনো দপ্তর হতো, উনি নিজের দপ্তর, উনি বাঁচার চেষ্টা করেছেন। অরূপদা, না, জুনিয়র ডাক্তাররা কি বলবেন সেটা মোটামুটি রাজনৈতিক প্রতিনিধিরা বলে দিচ্ছেন, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের স্ক্রিপ্টটা কারা লিখে দিয়েছেন আমি জানি না। আমরা আশা রাখবো জুনিয়র ডাক্তাররা আজকের পরে অন্তত কর্মবিরতিটা প্রত্যাহার করে আন্দোলনে থাকুন, কর্মবিরতিটা তুলুন। এক, দ্বিতীয় কথা, ডক্টর গুণ বললেন যে উনি জুনিয়র ডাক্তারদের পরামর্শদাতা নন, কিন্তু আমি তো দেখলাম কোন্নগরের বিক্রমের মা সেই টেলিফোনিক কনভারসেশনও ভাইরাল হয়েছে, সরাসরি ওনাকেই যে অভিযোগগুলো করেছেন কার্যত সদুত্তর আমরা পাইনি। আর আমরা আবারও বলছি, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। যারা আজকে এই ওয়েব স্ট্রিমিংয়ের জন্য দাবি করে বা লাইভ স্ট্রিমিংয়ের দাবি করে আলোচনাটাকে ভেস্তে দিলেন, আমি জানি না আরও কত মানুষের মৃত্যুর পরে এর সম্বিত ফিরবে। আমরা একটা কথা অর্থহীন ভাষায় বলছি, আলোচনা হোক, এই লাইভ স্ট্রিমিং এরপর আমি জানি না এরপরে কোনোদিন দাবি উঠবে ড্রোন রেকর্ডিং করা যাবে কিনা, এরপরে ভিএফএক্স এডিটিং দাবি থাকবে কিনা আমি জানি না। এই জায়গায় দাঁড়িয়ে না, আমরা বারবার বলছি, দেখুন আবারও বলছি, আর কোনো মানুষের প্রাণ যেন চলে না যায়। যে জাস্টিসের দাবিতে আপনারা আন্দোলনে নেমেছেন সেই আন্দোলনকে সম্পূর্ণ সহমর্মী, সম্পূর্ণ সমর্থন জানিয়েও বলছি, দয়া করে কর্মবিরতি প্রত্যাহার করুন, আর কোনো মায়েকে যেন তার কোল খালি করে সন্তানকে ফিরে চলে যেতে না হয়। অরূপদা, আজকের দিনটায় মানে এই প্রশ্নটা ওঠা কি খুব স্বাভাবিক নয়? মানে মানুষ বোধহয় খুব মারাত্মক পরিমাণে প্রত্যাশা করেছিল, নবান্নের দিকে তাকিয়েছিল, এই আন্দোলনকারীদের দিকে তাকিয়েছিল যারা যাবে। 3 দিন ধরে মুখ্যমন্ত্রী ওয়েট করেছেন। আপনি দেখান ভারতবর্ষের ইতিহাসে একটা প্রেসিডেন্ট দেখান, জ্যোতি বসুর সরকার কি ডান্ডাপেটা করে থামিয়ে দিয়েছিল। এই বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপর ডান্ডাপেটা করেছিল নন্দীগ্রামের সময়। মমতা ব্যানার্জি প্রশাসন, এই আন্দোলনের থেকে মমতা ব্যানার্জির জন্ম। মমতা ব্যানার্জি আন্দোলনকে সম্মান করেন, 3 দিন ধরে তিনি বসেছিলেন আলোচনার জন্য। না ওয়েব স্ট্রিমিং আগে বাংলার মানুষকে সেটা দিতে হবে। প্রথমত একটা জিনিস বলি যে তৃণমূলের তরফ থেকে একটা বক্তব্য বলা হচ্ছে যে বিচারাধীন বিষয় লাইভ স্ট্রিম করা যায় না। আমাকে যদি তৃণমূলের এই বাঘা বাঘা নেতারা, মুখপাত্ররা বা মুখ্যমন্ত্রী নিজে, যিনি বটতলার উকিল তো নয়, নিশ্চয়ই ভালো উকিল, উনি যদি কোনো আইনি এরকম একটা প্রভিশন দেখিয়ে দেন যে কোনো এই ধরনের প্রশাসনিক মিটিং, যেটা সুপ্রিম কোর্ট বলেছে আপনারা বসে আলোচনা করুন, সেরকম লাইভ স্ট্রিম করা যায় না, এরকম কোনো প্রেসিডেন্ট দ্বারা কোনো গাইডলাইন আলোচনার কথা বলেন, আলোচনার কথা বলেন, তাহলে এমনি মিটিং করতে গেছিলেন। এইরকম কোনো গাইডলাইন নেই। দ্বিতীয়ত অন ডিউটি জুনিয়র ডাক্তারকে মেরে দিচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে, তারপরে জুনিয়র ডাক্তাররা এদের উপর কি ভরসা রাখবে, কি ভরসা রাখবে? তৃতীয়ত এদের সদিচ্ছার কথা হচ্ছে কপিল সিব্বলকে দিয়ে আমাদের টাকায়, আপনার টাকায় খুব সংক্ষেপে এই রাজ্য সরকার এই আজকের দিনটার গুরুত্ব সবাই প্রত্যাশা করেছিল। পরিষ্কার বোঝা গেল ডাক্তারদের লুকোনোর কিছু নেই, তাই তারা লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর লুকোনোর আছে, তাই উনি চাননি। খালি ডাক্তাররা অনার বলবেন না, মুখ্যমন্ত্রী অনার। এবং ঘটনাটা হচ্ছে যেটা ও বললো অভ্র এবং অরূপদা অস্বীকার করলো, সুপ্রিম কোর্টের অর্ডারের 18 নম্বর পয়েন্টে আছে ডাক্তারদের কর্মবিরতি শেষ করতে হবে, তার আগে 16 নম্বর পয়েন্টে আছে সরকারকে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে তাদের কনফিডেন্স গেইন করতে হবে। অতএব আমাদের দেশে বিচারাধীন বিষয়ে সুপ্রিম কোর্টের যেখানে বিচার হচ্ছে তার লাইভ স্ট্রিমিং হয়, আর আলোচনা লাইভ স্ট্রিমিং হতে পারে না। এটা দুরাত্মার ছল। সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে সিনিয়র চিকিৎসক হিসেবে আপনি যারা আন্দোলন করছেন তাদেরকে এখান থেকে যাওয়ার পর কোন রকম কথাবার্তা বলবেন, কোন রকম পরামর্শ দেবেন, খুব সংক্ষেপে প্লিজ। জুনিয়র ডাক্তাররা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা নিজেরাই আজকের যে অবস্থা, সেই অবস্থাকে বিচার বিবেচনা করে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে তারা কি করবে না করবে। সিনিয়র ডাক্তারদের সংগঠনগুলি আজকে দুপুর 12টার সময় জানিয়ে দিয়েছে যে চিকিৎসকদের সবকটি সংগঠন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আছে। জুনিয়র ডাক্তারদের ওপর যদি কোনো রকম আঘাত আসে সেটা
যে কোনো আঘাত, ফিজিক্যাল আঘাত হোক বা প্রশাসনিক কোনো আঘাত হোক, আমরা তার চিকিৎসকদের আন্দোলন বা জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের সঙ্গে এবং পুরো বিষয়ের সঙ্গে যে একেবারেই যে এই মুহূর্তে রয়েছেন ডক্টর গুন্ডা, সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। কিন্তু আজকে দিনটার দিকে গোটা বাংলা ছেড়ে দেশ বা বিশ্বের বিভিন্ন প্রান্তও কিন্তু তাকিয়েছিল যে কোথাও একটা সমাধান সূত্র আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে, কিন্তু আলোচনাই হলো না। এরপর কি, তার দিকেও কিন্তু আমাদেরও তাকিয়ে থাকতে হবে। অবশ্যই করে সমস্ত আপডেট তুলে ধরবে আপনাদের সামনে জি24 ঘন্টা। আপনাদের সবাইকে ধন্যবাদ জনগণমনয় আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দিচ্ছি একটা বিরতি, এরপর দেখুন পেজ ওয়ান।